হাই ডক্টর, আপনাদেরকে সকলকে স্বাগত। আমি রিগ। আচ্ছা, আমাদের মধ্যে অনেকেরই আছেন যাদের তাদের সন্তানদেরকে নিয়ে চিন্তা হয়, মানে প্রত্যেক প্রায় বাবা মারই এক সন্তানকে নিয়ে চিন্তা হয় যে তাদের আচরণের ওপর, তাদের আচরণ কি অসঙ্গত। এই সমস্ত বিষয়ে আজকে আলোচনা করতে আমাদের মধ্যে স্টুডিওতে উপস্থিত হয়েছে ডক্টর জোয়েল চক্রবর্তী। নমস্কার। আচ্ছা ডক্টর, ফার্স্টেই আপনাকে আমি একটি প্রশ্ন করব। ধরুন কোনো বাবা মা তার আহ, বাচ্চাকে নিয়ে খুবই চিন্তিত যে তার বাচ্চা কোনো অসঙ্গত এক আচরণ করছে, ঠিক আছে, এবং যে প্রত্যেক কটা বয়সের তো একটা মাইলস্টোন হয়ে থাকে। একদম। তো সেই জায়গায় ধরুন 1 বছর বয়সে সে বাচ্চাটি হাঁটবে, সেই বাচ্চাটি হাঁটতে পারছে না। এইরকমই কোনো একটি বাচ্চাকে নিয়ে আপনাদের কাছে যখন আসে তখন আপনারা সেটা রোগটা নির্ণয় করেন কিভাবে? প্রথমেই বলে দিই যে এই যে আপনি একটা বাচ্চা ধরুন 1 বছর বয়স হচ্ছে, বাচ্চা হাঁটার কথা হাঁটছে না, এই জিনিসগুলোকে আমরা সাধারণত বলি যে মাইলস্টোন বলি, যে হাঁটা বসা কথা বলা এই সমস্যা। তো যেই বয়সেই যে কোনো বাচ্চা বাবা মারা আমাদের কাছে নিয়ে আসুক না কেন, তো সেই বয়সে যদি বাচ্চাটির তার বয়স অনুপাতে যদি কিছু নির্দিষ্ট কার্যকলাপ করার কথা, যেটাকে আমরা ডেভেলপমেন্টাল মাইলস্টোনস বলছি, বাচ্চা যদি সেই জিনিসগুলো না করে থাকে তখনই একটা চিন্তার বিষয় হয়, যেরকম বাবা মার হতেই পারে। যেমন ধরুন যে 4 মাস বয়সের মধ্যে বাচ্চার ঘাড় শক্ত হওয়ার কথা, 6 মাস বয়স থেকে 6 থেকে 7 মাস বয়সে বাচ্চা বসে যাওয়ার কথা, সেরকম ব্যাবলিং যেটা বাব্বা মাম্মা তাতা সেরকম 9 মাস বলার কথা, সেরকমই 1 বছরের থেকে নিয়ে 15 মাসের মধ্যে বাচ্চা হাঁটা চলা করার কথা, এবং 2 বছরের মধ্যে বাচ্চার সম্পূর্ণভাবে মোটামুটি 2 to 3 ওয়ার্ড সেন্টেন্সে কথা বলার কথা। এখন এই 2 বছর বয়সের মধ্যে যদি কোনো বাচ্চার এই যে মাইলস্টোনগুলি নিয়ে আমরা আলোচনা করছি তার মধ্যে কোনোটার মধ্যে যদি অসঙ্গতি থাকে, মানে বাচ্চাটা করছে না, তখন সাধারণভাবে আমরা বলে থাকি যে তার মাইলস্টোনগুলো ডিলে হচ্ছে, মানে ডিলেড মাইলস্টোন আমরা বলে থাকি। তো এইটা কিন্তু বাবা মার কাছে একটা চিন্তার বিষয় যে কেন হচ্ছে না, এবং তখনই কিন্তু বাবা মারা প্রথমে হচ্ছে তারা যারা শিশু বিকাশ বিশেষজ্ঞ তাদের কাছে নিয়ে যান, এবং এখান থেকে রেফার করে অনেক সময় আমাদের কাছে। আমি একজন পেডিয়াট্রিক ফিজিওথেরাপিস্ট, আমাদের কাছে পাঠানো হয় বিশেষ করে তখনই যখন বাচ্চাগুলো হাঁটা চলা বসা কিংবা দৌড়ানো এই সমস্ত জিনিসে যদি কোনো অসঙ্গতি থাকে কিংবা যদি না পেরে থাকে, তখনই আমরা এই বাচ্চাদের কিছু বিশেষ রকমের আমাদের অ্যাসেসমেন্ট থাকে। তার মধ্যে কিছু ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট থাকে। বাচ্চার জন্মের পর থেকে মানে 16 দিনের থেকে শুরু করে বাচ্চার 3.5 বছর বয়সের মধ্যে একটা অ্যাসেসমেন্ট হয়, যেটা আমরা বলা হয় বেলিজ অ্যাসেসমেন্ট বলে, যেখানে আমরা জানি যে এই যে ডেভেলপমেন্টাল মাইলস্টোন যেগুলোর কথা আজকে আলোচনা আমরা করছি, বাচ্চার ডেভেলপমেন্ট অনেকগুলো এরিয়াতে হতে পারে। যেমন হচ্ছে বাচ্চার যেটা আমি বললাম যে হাঁটা চলা, সেটাকে আমরা সাধারণত বলি গ্রস মোটর। সেরকমই হাত দিয়ে যে সমস্ত সূক্ষ্ম যে কার্যকলাপগুলো করে বাচ্চাটা, সেগুলোকে আমরা বলি ফাইন মোটর ডেভেলপমেন্ট। সেরকম ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজের মধ্যে আবার 2 ধরনের থাকে। একটা হচ্ছে যখন আমরা কিছু বাচ্চাদেরকে বলি সেটা যখন তার বুঝে কিছু করার ক্ষমতা থাকে, সেটাকে আমরা বলি রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ। সেরকমই বাচ্চা যখন বলে কিছু প্রকাশ করে সেটাকে আমরা বলি এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ। এবং এছাড়া যেটা থাকে সেটা হচ্ছে কগনিটিভ, মানে বুদ্ধি। এই এতগুলো এরিয়াতে একটা বাচ্চার বয়স অনুপাতে তার ডেভেলপমেন্ট হয়, এবং এই ডেভেলপমেন্টগুলো আমরা সাধারণত 3 বছর বয়স পর্যন্ত আমরা সেগুলোকে মাপি, 3 থেকে 4 বছর। তো এই সমস্ত বাচ্চার ক্ষেত্রে যদি কোথাও যদি বাবা মাদের মনে হয় কিংবা তাদের যে প্রাইমারি যিনি চিকিৎসক মানে পেডিয়াট্রিশিয়ান যাদের আমরা বলি, শিশু বিশেষজ্ঞ, তারা যদি কোনো ধরনের অসঙ্গতি দেখে থাকেন তখনই তারা বাচ্চাদেরকে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে কিংবা থেরাপিস্ট কিংবা এই নিয়ে যে সমস্ত ডাক্তাররা কাজ করেন তাদের কাছে পাঠান। এবং আমরা এই বিশেষ একটি অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা বলে দিতে পারি যে বাচ্চাটির বাচ্চাটির বয়স হয়তো 2 বছর, কিন্তু তার ডেভেলপমেন্টাল এজটা কত সেটা কিন্তু আমরা খুব সহজে মেপে আমরা বের করে দিই। এবং তার যদি সেই বয়সের মধ্যে যদি অনেকটা যদি ফারাক থাকে, তখনই আমরা বাচ্চাটাকে থেরাপির জন্য রেকমেন্ড করি, এবং যে বিষয়ে যেরকম লাগে সেই হিসাবে আমরা বাচ্চার থেরাপিটা আমরা দিয়ে থাকি। আমাদের নবজাতক চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে এই ধরনের বাচ্চা অহরহই আসে, এবং আমরা এই সমস্ত বাচ্চাদেরকে আমরা দেখে থাকি। এবং এই যেমনই আমরা বললাম যে ডেভেলপমেন্ট নিয়ে অসুবিধে আছে, এছাড়াও নানা ধরনের অসঙ্গতি থাকতে পারে, যে বাচ্চা হয়তো হাঁটা চলা করে সব কিছুই করে, কিন্তু তার মধ্যে মনে হচ্ছে যে কথাটা ঠিক সময়ে বললো না, কিংবা বাচ্চার একটা সোশ্যাল স্মাইল করার কথা এবং ফিঙ্গার পয়েন্টিংয়ের মতো এই ধরনের কিছু থাকে। তো যেগুলো আমাদেরকে অসুবিধা করে, যেখানে আমরা বুঝি রেড ফ্ল্যাগ সাইন বলে আমরা এটাকে ধরি, যে বাচ্চা ব্যাবলিং করছে না, কথা বলছে না, কিংবা একই কথা বারবার বলছে, তখন কিন্তু এটা অন্য একটা ধরনের সমস্যাও হতে পারে। সেখানে সেটা আমরা তখন অন্যান্য যে সমস্ত অ্যাসেসমেন্ট আছে সেগুলোর মাধ্যমে আমরা আগে স্ক্রিনিং করে দেখে নিই যে কোন কোন এরিয়াতে বাচ্চাটার এই সমস্যাগুলো হচ্ছে, এবং তারপরে বিশেষ কোনো যদি
অ্যাসেসমেন্টের প্রয়োজনে সেগুলো আমরা করে তারপর বাচ্চাদের যে সমস্যাটা সেটাকে আমরা নির্ণয় করি। আচ্ছা, ডক্টর চক্রবর্তী, আমরা আচ্ছার একটি কথা শুনে থাকি বাচ্চাদের ক্ষেত্রে, বা যে অটিজমের একটি প্রবলেম, মানে অটিজম, ঠিক আছে। আচ্ছা, আমি সবার আগে আপনার কাছে জানতে চাইবো, আমাদের দর্শকদের বলতে বলবো যে অটিজমটা কি। প্রথমে একটা বলে দিই, এটা আমি বলবো যে অনেক বাবা মাদের এই যে ধারণা রয়েছে, এবং আমাদের দর্শক বন্ধুদের জন্যই বলে দিচ্ছি যে সবার মনে একটা ধারণা থাকে যে অটিজম বোধহয় যে কথা বলার কোনো সমস্যা, মানে স্পিচ রিলেটেড কোনো সমস্যা। এটা কিন্তু স্পিচ রিলেটেড কোনো সমস্যা নয়, মানে কথা বলার সমস্যায় অটিজম কিন্তু নয়। কিন্তু অটিজমে কথা বলা নিয়ে কিছু সমস্যা থাকতে পারে। যেরকম রিকবাবু জিজ্ঞেস করলেন সেরকমই বলি যে যে সমস্ত বাচ্চাদের কমিউনিকেশন করতে, রেসিপ্রোকাল সোশ্যাল ইন্টারাকশন মানে ভাবের আদান প্রদান এবং রেস্ট্রিকটিভ কিছু বিহেভিয়ার প্যাটার্ন থাকে, তাদেরকে আমরা এই যে তিনটে জিনিসের কথা আমি বললাম, DSM-5 একটা ক্রাইটেরিয়া থাকে যেখানে মাধ্যমে যে ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল বলা হয়, এই যে ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করলে তখনই আমরা বলি বাচ্চাটির অটিজম নামে সমস্যাটা রয়েছে। এই অটিজমটাকে ডায়াগনোসিস করার জন্য নানা ধরনের অ্যাসেসমেন্ট রয়েছে। তার মধ্যে যেটা গোল্ডেন স্ট্যান্ডার্ড বলে আমরা যে অ্যাসেসমেন্টটা আমরা জেনে থাকি, করে থাকি আমাদের সেন্টারে, সেটাকে আমরা বলি ADI এবং EDOS, অটিজম ডায়াগনস্টিক অবজারভেশন স্কেডিউল, যেখানে অবজেক্টিভভাবে বাচ্চাকে কিছু স্ট্যান্ডার্ডাইজ অ্যাক্টিভিটিসের মাধ্যমে, মানে খেলনাপাতি এইগুলো দিয়ে আমরা বাচ্চার যে সমস্যাগুলোকে অ্যাসেস করে থাকি, এবং সেখান থেকে আমরা বলে দিতে পারি বাচ্চাটির অটিজম আছে কি নেই, এবং অটিজম যদি থেকে থাকে তাহলে সেটা মাইল্ড, মডারেট, সিভিয়ার কোন পর্যায়ে রয়েছে, এবং সেই হিসেবে যেন তার ট্রিটমেন্টটা ডিজাইন করা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই অটিজমের সিমটমস কি কি রয়েছে? যেমনই আমি বললাম যে যদি আপনি রেড ফ্ল্যাগ সাইন বলেন, প্রথমত হচ্ছে যে বাচ্চার ওই কথা বলা দেরি থেকেই সমস্যাটা অনেক সমস্যা হয়। বাচ্চা যদি কমিউনিকেশন না করে, বাচ্চার যদি আই কন্ট্যাক্টে যদি কোনো অসুবিধা থাকে, বাচ্চা যদি ফিঙ্গার পয়েন্টিং না করে, বাচ্চার যদি সোশ্যাল স্মাইল যদি না হয়, সে যদি মনের ভাবটা বলে ঠিক মতো প্রকাশ করতে না পারে, তখনই কিন্তু বাবা মার একটা থাকে যে বাচ্চা কোথাও না কোথাও একটা অসঙ্গতি রয়েছে। তো এই জিনিসগুলোকে আমরা রেড ফ্ল্যাগ সাইন বলে আমরা বলে থাকি। তার সোশ্যাল ইন্টারাকশন ঠিক হচ্ছে না, সে অন্য বাচ্চাদের সাথে মিশতে চাইছে না, এই সমস্ত জিনিসগুলোই কিন্তু একটা অটিজম যে বাচ্চার হয়ে থাকে তাদের এই বিহেভিয়ারের মধ্যে আমরা জিনিসগুলোকে নোট করে থাকি। আবার বাচ্চা কোনো একটা অবজেক্ট নিয়ে কী করে খেলছে, সেখান থেকেও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। যেমন অনেক সময় দেখি আমরা যে সমস্ত বাচ্চার অটিজম হয়, তাদের জিনিসপত্র কিংবা খেলনাপাতি একটা লাইন করে রাখার একটা অভ্যাস থাকে, তাদের একটা রিচুয়ালিস্টিক একটা বিহেভিয়ার হয়, একই কথা তাদের ইকোলালি আমরা বলি, একই কথা বারবার বলার অসুবিধা থাকে। অনেক সময় আমরা দেখে থাকি তার কিছু আনইউজুয়াল কিছু সেন্সারি ইন্টারেস্ট থাকে, কোনো একটা পার্টিকুলার অবজেক্ট সে হাতে নিয়েই থাকবে, সেটা ছাড়া সে কোনো মতেই চলবে না, কিংবা নির্দিষ্ট কিছু হাতের অঙ্গভঙ্গি তারা করতে থাকে। এই সমস্ত জিনিসগুলো থেকেই কিন্তু আমরা ধরে ফেলি যে বাচ্চাটা এই সমস্যাটা হলেও হতে পারে, কিন্তু কনফার্ম আমরা তখনই হয় যখন আমরা স্ট্যান্ডার্ডাইজভাবে জিনিসগুলোকে করে আমরা মেপে দেখে নিই আমরা যে রয়েছে কিনা। আচ্ছা, প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে বিভিন্ন অ্যাক্টিভিটির একটা তো মাইলস্টোন রয়েছে, যে এত বছর বয়সে এটা করবে বা এই মাস বয়সে এটা করবে। তো সেক্ষেত্রে মানে মোটামুটি কোন এজের বাচ্চাদের ক্ষেত্রে মানে অটিজমটা শনাক্ত করতে পারি আমরা? যেটা আগে ছিল, আগে আমরা সাধারণত দেখতাম যে 2 থেকে 2.5 বছর বয়সে গিয়ে অটিজমের সাধারণত, যেহেতু এটা একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এর কোনো মানে রক্ত পরীক্ষা করে কিংবা এই ধরনের কোনো পরীক্ষা করে কোনো একটা এক্সরে নিয়ে কিন্তু এই জিনিসটা বোঝা যায় না। এই ক্ষেত্রে আমরা এটাকে ক্লিনিক্যাল ডায়াগনোসিস বলি, যেটা বললাম যে তার যে বিশেষ কিছু যে সমস্ত মানে লক্ষণগুলো, সেগুলো আমরা ওই 2 থেকে 2.5 বছর গিয়েই সাধারণত আগে ডায়াগনোসিস হতো। এখন যেই টুলটার কথা আমি বললাম, যে এডস বলে যে টুলটার কথা আমরা বললাম, আমরা কিন্তু 30 মাস বয়সের আগে, তার মানে বাচ্চার 1.5 থেকে 2 বছরের মধ্যেও কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু এখন ধরে ফেলতে পারি, এবং যত তাড়াতাড়ি ধরা যায় তত তাড়াতাড়ি কিন্তু বাচ্চার চিকিৎসা শুরু করা সম্ভব। চিকিৎসা মানে থেরাপি এবং অন্যান্য যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো শুরু করে দিতে পারলে একটা বাচ্চাকে কিন্তু আমরা তার একটা কোয়ালিটি একটা লাইফ আমরা দিতে পারি। আচ্ছা, আরেকটি প্রশ্ন করবো আপনার কাছে, যে ASD যে আক্রান্ত যারা রয়েছে এবং তাদের সঙ্গে মানে অটিজমের আক্রান্ত যে মানে বিভিন্ন শিশুরা, তাদের কি মানে সিমটমস গুলো কি একই রকম নেই, একটু ডিফারেন্ট হয়? ASD হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, সেরকম অটিজমটা ওইটা ওই একই স্পেকট্রামের মধ্যেই পড়ে, খুব বেশি ফারাক কিছু হয় না, হয়তো সামান্য তারতম্য থাকতে পারে তার বিহেভিয়ারগুলোর মধ্যে, কিন্তু সেগুলো একজন এক্সপার্টই একমাত্র জিনিসটা বলতে পারবেন। আচ্ছা আচ্ছা, এই অটিজমের পেছনে মানে আমাদের এনভায়রনমেন্টাল কোনো কারণ কি রয়েছে? নির্দিষ্ট করে কোনো কিছু এই জিনিসের জন্য বলা যায় না, কিন্তু
অনেক সময় থেকে থাকে যে মানে কোনো কি ধরনের এনভায়রনমেন্টে বাচ্চার হয়েছে, বিশেষ করে যেখানে বাচ্চার অন্যান্য বাচ্চার সাথে মেলামেশার সুযোগ কম, এ ধরনের কিছু হ্যাজার্ড যদি থাকে, কিংবা যদি তার সেই ধরনের পরিবেশের সাথে যদি তার মানে ডিলিং করার কিংবা ভাব আদান প্রদান করার সুযোগ যদি না থাকে, সেক্ষেত্রে অনেক সময় আমরা দেখতে পাই যে বাচ্চাদের কিছু এই ধরনের সমস্যা হয়ে থাকে প্রাইমারিলি। এবং বিশেষ করে আমরা দেখেছি যে এই কোভিডের সময়, যেই সময়টা আমরা অলরেডি পেরিয়ে এসেছি, অনেক বাচ্চাই যারা মাঠে ঘাটে যাওয়ার সুযোগ পায়নি, কিংবা অন্য বাচ্চাদের যেহেতু স্কুল কলেজ সব কিছু বন্ধ ছিল, মাঠ বন্ধ ছিল, পার্ক বন্ধ ছিল, এই সমস্ত শিশুরা তাদের অন্য একটি বাচ্চার সাথে যে ভাবের আদান প্রদান কিংবা মেলামেশা করার সুযোগ পায়নি, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে আস্তে আস্তে কিছু এই ধরনের সিমটম কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে হ্যাঁ, ডেফিনেটলি এনভায়রনমেন্টের একটা রোল তো রয়েছেই। আচ্ছা, আমি জানতে চাই মানে এই অটিজমের ক্ষেত্রে তার চিকিৎসাটা কি? কোনো একটি বিশেষ চিকিৎসার মাধ্যমে কিন্তু অটিজম সমস্যাটা থেকে কেউ পার পেতে পারবে না। কোনো একজন ডাক্তারবাবু, কোনো একজন থেরাপিস্ট, সে স্পিচ থেরাপিস্টই হোক, ফিজিওথেরাপিস্টই হোক, অকুপেশনাল থেরাপিস্টই হোক, এটা কিন্তু একজনের কোনো বিশেষ চিকিৎসা দিয়ে হবে না। সবার সম্মিলিত চিকিৎসা, যেটাকে আমরা মাল্টিডিসিপ্লিনারি আমরা যে ট্রিটমেন্ট বলি, সেই মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্টের মাধ্যমেই আমরা এটাকে করে থাকি। তবুও এর মধ্যে বিশেষ কিছু টেকনিক্স আমরা, যেমন আমি যে বিষয়গুলো নিয়ে আমি বাচ্চাগুলোকে সাধারণত ডিল করে থাকি, তার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো যে যেখানে আমরা বলি সেন্সারি ইন্টিগ্রেশন থেরাপি। এইটা একটা টেকনিক যেখানে আমরা বাচ্চার যে আনইউজুয়াল সেন্সারি ইন্টারেস্ট কিংবা যে রিপিটেটিভ বিহেভিয়ার, এগুলোকে আমরা ডিল করে থাকি। কারণ আমরা জানি এই সমস্ত বাচ্চা যাদের এই অটিজম কিংবা এএসডি থাকে, তাদের হাইপো কিংবা হাইপার সেন্সিটিভ একটা মানে যে বিহেভিয়ার থাকে, সেখানে মডিউলেশন রিলেটেড অসুবিধা থাকে। তো সেই জিনিসগুলোকে আমরা এই সেন্সারি ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা ট্যাকেল করে থাকি। এছাড়া ফ্লোর টাইম টেকনিক, যেখানে বাচ্চাকে কি করে কমিউনিকেশন করবে অন্য একটি বাচ্চার সাথে, কি করে অবজেক্ট নিয়ে ম্যানিপুলেশন করবে, এই সমস্ত জিনিসগুলোকে করা হয়। তো এগুলো সাধারণত বিজ্ঞানসম্মতভাবে করা হয়। এছাড়া প্লে থেরাপি আছে, যেরকম আমি বললাম অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, সবারই একটা নির্দিষ্ট রোল রয়েছে। আচ্ছা, আমাদের এখনকার দিনে চিকিৎসার প্রযুক্তি তো অনেকটাই আধুনিক হয়েছে, এবং সেক্ষেত্রে এই অটিজমের ক্ষেত্রেও কি নতুন কোনো প্রযুক্তি এসেছে? নতুন যে প্রযুক্তিগুলো বলছি, কিন্তু বিজ্ঞানসম্মতভাবে যেগুলো কথা আমি অলরেডি বললাম, যে সেন্সারি ইন্টিগ্রেশন থেরাপি এবং অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস বলে একটি টেকনিক হয়, এবিএ আমরা বলা হয়, ফ্লোর টাইম টেকনিক, এগুলোকে আমরা দেখেছি যে সবথেকে বেশি উপকারী। এছাড়া অনেক সময় মিউজিক থেরাপির কথা আমরা বলি, যার কিছু না কিছু উপকারিতা আমরা পাই। আর্ট থেরাপি দিয়ে অনেক সময় হয়, ডান্স কিংবা মুভমেন্ট থেরাপি বলে হয়। এই ধরনের নানা জিনিস রয়েছে, কিন্তু আপেক্ষিকভাবে এগুলো কতটা, মানে আমি যদি দেখে নিই যে 10টা যদি অটিজমে আক্রান্ত যদি কোনো শিশু থাকে, তাদের সবার ক্ষেত্রেই যে এই একটা মানে এই যে বাদবাকি যে আনুষঙ্গিক যে টেকনিকগুলোর কথা আমি বললাম বা থেরাপিগুলোর কথা বললাম, যে 10 জনের ক্ষেত্রেই যে কাজে লাগবে সেটা কিন্তু বলা যায় না। এগুলো খুব ভালো কাজ করে যখন তার যে প্রাইমারি যে সমস্ত আমাদের যে ট্রিটমেন্ট মডিউল, যেখানে অকুপেশনাল থেরাপি, সেন্সারি ইন্টিগ্রেশন থেরাপি, ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, প্লে থেরাপি, এই যে বাকিগুলো রয়েছে, তার সাথে যদি এই জিনিসগুলোকে ইউজ করা হয়, তখন আমরা দেখেছি একটা বাচ্চার বেস্ট আউটকাম আমরা পাই। আচ্ছা আচ্ছা, আমরা অটিজম নিয়ে এতক্ষণ কথা বললাম, আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে সেরিব্রাল পলসি এইটা কি? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছেন। সেরিব্রাল পলসি সাধারণত আমরা দেখে থাকি যে ছোট বাচ্চার ক্ষেত্রে, যেখানে 2 বছর বয়সের আগে বাচ্চার সেরিব্রাল মানে হচ্ছে ব্রেনের কথা আমরা বলি, প্যালসি মানে হচ্ছে আঘাত। তো বাচ্চার মস্তিষ্কে আঘাতজনিত কারণে যে সমস্যাটা সৃষ্টি হয়, যে পঙ্গুত্বটা সৃষ্টি হয়, তাকে আমরা বলি সেরিব্রাল পলসি। তার মানে এটা একটি মোটর ডিসঅর্ডার, ঠিক আছে, যেখানে বাচ্চার হাত পা কিংবা শরীরের কিছু সমস্যা থাকে, যেখান থেকে তার যে মোটর কিংবা ডেভেলপমেন্টাল যে মাইলস্টোনগুলো, তাতে সেগুলোকে হয়। এটা একটা নন প্রোগ্রেসিভ ডিসঅর্ডার। নন প্রোগ্রেসিভ তার মানে যে একটা সেরিব্রাল পলসির বাচ্চার মানে ব্রেইনে যখন যে কোনো একটা আঘাত হয়, সেখানে যেহেতু কোনো পরিবর্তন হয় না, সেই জন্য এই জিনিসটা প্রোগ্রেস হয় না। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে একটি বিশেষ কথা বলার প্রয়োজন আছে, যদি সেই বাচ্চাগুলো কোনো ধরনের চিকিৎসা না পায়, তাহলে কিন্তু তার যে অবস্থা কিংবা কন্ডিশন, তার কিন্তু ডেফিনেটলি অবনতি ঘটে। এই ধরনের বাচ্চাদের যেটা সবার শুরুতে, আজকে প্রোগ্রামের শুরুতে আমরা যে মাইলস্টোন নিয়ে যে কথাটা আমরা বলেছিলাম, সাধারণত আগে দেখা যেত যে বাচ্চার যখন ঘাড় শক্ত হচ্ছে না, কিংবা বাচ্চা পাশ ফেরার কথা 4 থেকে 5 মাস 6 মাস বয়সের মধ্যে, একমাত্র তার আগে কিন্তু কোনোভাবেই এটা জানার উপায় ছিল না, আনলেস
যখন বাচ্চাটি জন্মেছে, যদি দেখা যেতে পারে যে বাচ্চাটি জন্মেছে, জন্মার সময় হয়তো কিছু অসুবিধে, যেমন সাধারণত আমরা দেখে থাকি যে হাইপক্সিয়া, মানে বাচ্চার ব্রেনে অক্সিজেন পৌঁছায়নি, বাচ্চার যদি কোনো ধরনের ইস্চিমিয়া যদি হয়ে থাকে ব্রেনে, বাচ্চা যদি ব্রিজ প্রেজেন্টেশন মানে ঠিক উল্টোভাবে থাকে, এবং অনেক সময় বাচ্চা জন্মাবার পর তার যদি কোনো ধরনের ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রে হয়ে থাকে। তো এই সমস্ত বাচ্চাদের যতক্ষণ না পর্যন্ত সেই মাইলস্টোন যেটা আমি কথা বললাম, যতক্ষণ না সেগুলো হচ্ছে না, মানে যদি দেরি হয় তখনই একমাত্র গিয়ে আগে ধরা যেত। এখন কিন্তু বাচ্চা জন্মাবার পরেই কিন্তু 3 মাস বয়সের মধ্যে আমরা বলে দিতে পারি যে বাচ্চাটির ভবিষ্যতে গিয়ে সেরিব্রাল পলসি হতে পারে কিনা উইথ 98% অ্যাকুরেসি। এখন আমাদের কাছে কিন্তু সেই কাটিং এজ টুল কিন্তু রয়েছে, জেনারেল মুভমেন্ট অ্যাসেসমেন্ট। এইটি এই ধরনের একটি টুল যেখানে আমরা উইথ 98% অ্যাকুরেসি 3 মাস বয়সের মধ্যে আমরা বলে দিতে পারি বাচ্চাটির সেরিব্রাল পলসি নামের যে বিকলাঙ্গতাটা সেটা হতে পারে কিনা, এবং 66 to 67% অ্যাকুরেসির সাথে বলে দিতে পারি বাচ্চাটির অটিজম কিংবা অন্য কোনো নিউরো ডিসেবিলিটি ডিসঅর্ডার হতে পারে কিনা। এই যে অ্যাসেসমেন্টটির আমি কথা বললাম, এটা একটি গুরুত্বপূর্ণ, কারণ বাচ্চা শিশু যখন একটা স্বাভাবিকভাবে জন্মায়, তার যদি জন্মাবার সময় যদি কোনো অসুবিধা না থাকে কিংবা জন্মাবার আগেও যদি মায়ের কোনো ধরনের অসঙ্গতি না থাকে, সেক্ষেত্রে আমরা দেখি যে বাচ্চা জন্মাবার পর তার যে অঙ্গভঙ্গি যেগুলো থাকে, তার যে মুভমেন্ট থাকে, তার মধ্যে একটা মানে দৃষ্টিনান্দনিক একটা বিষয় থাকে। কিন্তু এই সমস্ত বাচ্চাদের আমরা দেখি যে কোথাও না কোথাও একটু অসঙ্গতি রয়েছে। খালি চোখে শুধু বাবা মা কিংবা যারা এই বিষয়ে ট্রেন নন তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ডিফারেন্সটা, এটা কিন্তু বোঝা খুবই অসুবিধে। একমাত্র যারা এই জেনারেল মুভমেন্ট অ্যাসেসমেন্টে যারা ট্রেন্ড, সার্টিফাইড এবং অ্যাক্রিডিটেড, তারাই কিন্তু এই ডিফারেন্সটা কিন্তু লক্ষ্য করতে পারেন, এবং লক্ষ্য করে আমরা নির্দিষ্ট বিজ্ঞানসম্মতভাবে অ্যাসেসমেন্টের মধ্যে কিন্তু আমরা বলে দিতে পারি যে বাচ্চাটির কী সমস্যাটা হচ্ছে, কোনো নিউরোলজিক্যাল কোনো ডেফিসিট রয়েছে কিনা। এবং এক্ষেত্রে সবথেকে মানে বলার যে দরকার আছে যে অনেক সময় আমরা দেখে থাকি যে এই সমস্ত ছোট বাচ্চাদের অন্যান্য যে সমস্ত অ্যাসেসমেন্ট আমরা করা হয় সেখানে অনেক সময় যে সূচ ফোটাতে হয়, মানে রক্ত পরীক্ষা করতে হয়, কিংবা এমআরআই নামে একটা মানে বিশেষভাবে রেডিওলজিক্যাল এক্সামিনেশন করতে হয়, যেগুলোর কিছু হ্যাজার্ডাস কিছু এফেক্ট থাকতে পারে। এক্ষেত্রে কিন্তু আমরা বাচ্চাকে কোনো সূচ ফোটানো হয় না, কোনো রশ্মির মধ্য দিয়ে নিয়ে যেতে হয় না, জাস্ট আমরা বাচ্চার একটা 3 মিনিটের আমরা একটা ভিডিও ক্যাপচার করি, যে সময় বাচ্চাটি জেগে থাকে এবং খেলাধুলো করছে নিজের মনে, সেই সময়ের একটি ভিডিও আমরা নিয়ে সেটাকে অ্যানালাইসিস করে কিন্তু আমরা খুব সহজেই বলে দিতে পারি যে বাচ্চাটির কোনো রকমের অসঙ্গতি রয়েছে কিনা, এবং যদি থেকে থাকে তাহলে সেটা কতটা রয়েছে। যত তাড়াতাড়ি এই জিনিসটা আমরা করতে পারবো সেই জন্য আমরা এটাকে বললো হচ্ছে আর্লি ডিটেকশন। যত তাড়াতাড়ি আর্লি আমরা ডিটেক্ট করতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু ইন্টারভেনশন মানে আর্লি ইন্টারভেনশন আমরা শুরু করে দিতে পারি। তার মানে জন্মের ঠিক পরে 3 মাস বয়সের মধ্যে কিন্তু আমরা একটা বাচ্চার আর্লি ইন্টারভেনশন আমরা শুরু করে দিতে, মানে তার চিকিৎসাটা শুরু করে দিতে পারি, যেন ভবিষ্যতে গিয়ে যতটা বিকলাঙ্গতা হওয়ার কথা সেটা যেন না হয়, মানে সেখান থেকে আমরা বাঁচাতে পারি, মানে প্রিভেনশনও করতে পারি। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে সেই জিনিসটা হলোই না, মানে যেটা এই পঙ্গুত্বটা হয়তো আমরা হতেই দিলাম না, এটাও সম্ভব। আচ্ছা, মানে আমার নেক্সট কোয়েশ্চেন থাকবে আপনার কাছে যে সেরিব্রাল পলসির টাইপ মানে কত রকম হয় বা কত প্রকার হয়? এটা দু ধরনের হতে পারে। একটা হচ্ছে যে শরীরের কোন অংশ মানে কোন সাইডটা এফেক্টেড সেটার উপর নিয়ে এক ধরনের হয়। সেরকম হয়ে বাচ্চার যদি হাফ সাইড অফ দ্য বডি যদি হয় তো সেখানে আমরা বলি যে বাচ্চা হেমিপ্লেজিয়া হয়েছে। যদি দুটো পা দুটো হাতই ইনভলভ থাকে তখন আমরা সেটাকে বলি যে কোয়াড্রিপ্লেজিয়া হয়েছে। কখনো কখনো হতে পারে যে জাস্ট একটি পোর্শন, একটি হাত কিংবা একটি পা, যদিও এটা খুবই রেয়ার, এরকম হলো মানে মনোপ্লেজিক যেটাকে আমরা বলি, এটা খুবই রেয়ার ডিসঅর্ডার, মানে রেয়ার। এছাড়া হচ্ছে বাচ্চার মধ্যে যদি কোনো ধরনের কম্পন থাকে, ঠিক আছে, সেই হিসেবেও হয়। এবার আরেকটা যেটা হয় সেটা হচ্ছে বাচ্চার মাসেল টোন হিসেবে, ঠিক আছে, সেই মাসেল টোন হিসেবেও কিন্তু অন্য মানে টাইপ হয়। আর এই যে শরীরের কোন পোর্শনটা এফেক্টেড হয়েছে সেটা নিয়ে যেমন বললাম যে হেমিপ্লেজিয়া হয়, কোয়াড্রিপ্লেজিয়া, সেরকমই যদি বডির নিচের পোর্শনটা উপরের পোর্শন মানে লোয়ার পোর্শন যদি আপার পোর্শনের থেকে দুর্বল হয় তখন সেটাকে আমরা ডাইপ্লেজিয়া বলি। সেরকমই এই যে বাচ্চার যে মাসেল টোন থাকে সেটার যদি তারতম্য হয়, যদি সেই তার মাসেল টোনটা বেশি মানে স্প্যাস্টিসিটি যখন থাকে, যখন টোনটা বেশি থাকে তখন সেটা আমরা বলি স্প্যাস্টিসিটি মানে স্প্যাস্টিক সেরিব্রাল পলসি। সেই মধ্যে কোনো ধরনের যদি ইনভলেন্টারি মুভমেন্ট মানে কাঁপ থাকে তখন আমরা সেটা এথেটয়েড কিংবা অ্যাটাক্সিক বলি।
এই ধরনেরই আবার মিক্সডও হতে পারে, যে টোনটা বেশিও থাকতে পারে, কখনো টোনটা কমও থাকতে পারে। তো এইভাবেই কিন্তু সেরেব্রাল পলসির টাইপটা আমরা দেখে থাকি। আচ্ছা, আপনার আমার নেক্সট কোশ্চেন, তার মধ্যে সবথেকে কমন যে টাইপটা সেটা হচ্ছে স্প্যাস্টিক হেমিপ্লেজিক, এটা হচ্ছে সবথেকে বেশি, এবং সেকেন্ড হচ্ছে ডিসকাইনেটিক সেরেব্রাল পলসি। এই দুটোই সবথেকে বেশি দেখা যায়। এছাড়া আরেকটি যেটাই দেখা যায় সেটা হচ্ছে কোয়াড্রিপ্লেজিক, স্প্যাস্টিক কোয়াড্রিপ্লেজিক। আচ্ছা, আমার নেক্সট কোশ্চেন থাকবে ডক্টর চক্রবর্তী আপনার কাছে, যে সেরিব্রাল পলসি, ঠিক আছে, এর রিস্ক ফ্যাক্টর কি কি রয়েছে? বা হ্যাঁ, অনেক ক্ষেত্রেই দেখা যায়, প্রথমে হচ্ছে যে কোনো ধরনের মানে বাচ্চা যখন মায়ের পেটে থাকে, মানে গর্ভাবস্থায় যদি মায়ের কোনো ধরনের ইনফেকশন যদি থাকে, সেখান থেকে হতে পারে। এমন কোনো হ্যাজার্ডাস জিনিসের প্রতি তার অ্যাট্রাকশন হয়েছে, মানে মানে গর্ভাবস্থায় মানে হয়েছে কোনো ধরনের টক্সিক মেটেরিয়াল, সেখান থেকে হতে পারে। বাচ্চা জন্মের সময় যে আমরা বলি নাড়টা যেটা থাকে, সেটা আম্বিলিকাল কর্ড, সেটা যদি গলায় পেঁচিয়ে যায়, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে বাচ্চার ব্রেনে অক্সিজেনটা কম পৌঁছায়, মানে হাইপোক্সিক কন্ডিশন বলে। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে বাচ্চার রিস্ক ফ্যাক্টর থাকে। বাচ্চা পড়ে যাওয়ার পর, ভূমিষ্ঠ হওয়ার পর কোনো ধরনের যদি সিজার ডিসঅর্ডার থাকে, এগুলো হচ্ছে কোমরবিডিটির আন্ডারে পড়ে, ঠিক আছে। এবার অনেক সময় সাইটোমেগালোভাইরাস এক ধরনের ইনফেকশন হয়, এই ধরনের ইনফেকশন হওয়ার ফলেও কিন্তু এটা হওয়ার মানে প্রবণতাটা অনেকটা বেড়ে যায়। আচ্ছা, আমার নেক্সট কোশ্চেন, এই যে সেরিব্রাল পলসি হলে সেটাকে আমরা আইডেন্টিফাই করব কিভাবে? যেটা আমি বললাম যে বাচ্চাটি কোন বয়সে আমাদের কাছে আসছে সেটি একটি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে হচ্ছে যদি বাচ্চা 3 মাস বয়সের মধ্যে, মানে জন্মের পর থেকে 3 মাস বয়সের মধ্যে আসে থাকে, তাহলে আমরা জেনারেল মুভমেন্ট অ্যাসেসমেন্ট করে আমরা প্রেডিকশনটা করতে পারি যে এই বাচ্চাটির হওয়া সম্ভব। এরপরে নানা ধরনের যে বাকি অ্যাসেসমেন্টগুলো রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে যে হাইন বলে, হ্যামার স্মিথ ইনফেন্ট নিউরোলজিক্যাল এক্সামিনেশন, সেইগুলো দিয়েও আমরা করতে পারি। সেটা দিয়ে আমরা 1.5 বছর বয়স পর্যন্ত আমরা জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারি। এছাড়া যেমন বেলিস একটা বললাম, যেখান দিয়ে আমরা ডেভেলপমেন্টাল টেস্ট, যেটা আমরা বললাম যে বাচ্চা কোন কোন এরিয়াতে ডেভেলপমেন্টগুলো ব্যাহত হচ্ছে, সেই জিনিসগুলোকে আমরা মাপতে পারি। এবং এছাড়াও এর সাথে ডাক্তারবাবুরা অনেক সময় যারা পেডিয়াট্রিক নিউরোলজিস্ট কিংবা ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ান রয়েছেন, তারা এমআরআই এর মাধ্যমে কিন্তু সেই জিনিসটা দেখা যায় যে ব্রেনের কোনো জায়গায় কী ধরনের অসঙ্গতি রয়েছে, তো সেগুলোর মাধ্যমে কিন্তু এই নির্ণয়টা করা হয় আর কি। আচ্ছা, এই সেরিব্রাল পলসি, ঠিক আছে, এর চিকিৎসা রয়েছে, সেটা কি চিকিৎসা রয়েছে? আবারও বলবো যে কোনো একটি বিশেষ চিকিৎসা নয়, এটা আবার সেই সম্মিলিত মানে মাল্টিডিসিপ্লিনারি একটা উদ্যোগ লাগে, যেখানে সমস্ত ডাক্তার, থেরাপি সবাই মিলে কিন্তু বাচ্চাকে একটা সুস্থ স্বাভাবিক জীবনের দিকে আমরা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। সেক্ষেত্রে বিশেষভাবে যদি আপনি ট্রিটমেন্টের কথা বলেন, তাহলে নিউরো ডেভেলপমেন্টাল থেরাপি কিংবা পেডিয়াট্রিক থেরাপি, মানে ফিজিওথেরাপি যেটা আমরা কথা বলি, এটা একটি গুরুত্বপূর্ণ। সেরকম অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, পরবর্তীকালে বাচ্চার স্পেশাল এডুকেশন যখন সেই স্টেজে যায়, এই জিনিসগুলো কিন্তু খুব ভীষণভাবে কাজ করে। এই যেহেতু আমি একজন পেডিয়াট্রিক ফিজিওথেরাপিস্ট, সেখানে একটি বিশেষভাবে ইন্টারভেনশন থাকে, যেটাকে আমরা বলি গোল অ্যাক্টিভিটি বেসড মোটর অ্যাক্টিভিটি ইন মানে এনরিচড এনভায়রনমেন্ট, গেম ইন্টারভেনশন আমরা বলি। এখন দেখা যাচ্ছে যে এই ধরনের যে টেকনিকগুলো রয়েছে, সেগুলো কিন্তু এই যে সেরেব্রাল পলসি যে সমস্ত বাচ্চা রয়েছে, তাদের ক্ষেত্রে বিশেষভাবে উপযোগী রয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, ডক্টর চক্রবর্তী, মানে আমাদের সময় একেবারেই শেষের পর্যায়ে এসে পৌঁছেছে। আপনি যদি দর্শকদের কিছু বলতে চান। আমি এটাই বলবো যে আপনার বাচ্চার যে কোনো সমস্যায় থাকুক না কেন, বাচ্চার যদি আপনি মনে করেন যে অন্য একটি বাচ্চার তুলনায় আপনার বাচ্চার কোনো ধরনের সমস্যা হচ্ছে, বিশেষ করে যে সমস্ত ছোট বাচ্চা, এবং আপনি যদি জানেন যে জন্মের সময় আমরা বলি যে স্টর্মি নিওনেটাল পিরিয়ড, মানে জন্মের সময় বাচ্চার কোনো ধরনের অসঙ্গতি হয়েছে, বাচ্চা কাঁদেনি জন্মাবার পর, যেটা খুব গুরুত্বপূর্ণ, বাচ্চাটি প্রিম্যাচিওর জন্ম নিয়েছে, বাচ্চার ওজন যদি যেটা হওয়ার কথা তার থেকে অনেক বেশি কম, মানে খুব লো বার্থ ওয়েট হয়ে থাকে, এক্ষেত্রে কিন্তু আপনারা সবসময় এই যে জিএম নামে যে অ্যাসেসমেন্টের কথা আমি বললাম, এটা আপনারা অবশ্যই করাতে পারেন। এটা করলে অ্যাটলিস্ট আপনারা নিশ্চিন্ত হতে পারেন যে ভবিষ্যতে গিয়ে সেরেব্রাল পলসি নামক যে সমস্যাটার কথা আমরা, ডিসঅর্ডারের কথা আমরা বললাম, সেটা যেন না হয়, সেটা থেকে আমরা বাঁচাতে পারি, আমরা প্রিভেনশন জিনিসটা করতে পারি, এবং আমরা নিশ্চিত হতে পারি যে এই ধরনের কোনো সমস্যা হবে না। বাকি যে সমস্যাগুলো বললাম, অটিজম কিংবা অন্য যে সমস্ত নিউরো ডিসএবিলিটি, সেগুলো আমরা 67 থেকে 68 মানে অ্যাকুরেসির সাথে আমরা ধরতে পারি। সেক্ষেত্রে ছোট বয়সের বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু যে কোনো সমস্যায় থাকুক না কেন, যত তাড়াতাড়ি সেইটার সঠিক ডায়াগনোসিস হবে, তত তাড়াতাড়ি আমরা যদি বাচ্চার সেই ইন্টারভেনশনটা, মানে আর্লি ইন্টারভেনশন, যেটার জন্য আমি জোর দেব, এটা যদি আমরা শুরু করে দিতে পারি, তাহলে কিন্তু তাদের একটা কোয়ালিটি লাইফ আমরা এই সমস্ত বাচ্চাদের দিতে পারবো। সেটা সেরেব্রাল পলসি হোক, অটিজমই হোক, এডিএইচডি হোক, ডেভেলপমেন্টাল ডিলে হোক, যে কোনো সমস্যার জন্যই আমরা কিন্তু এই সমস্ত বাচ্চাদেরকে
একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন দেওয়ার জন্য আমরা চেষ্টা অবশ্যই করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর চক্রবর্তী আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আপনারা শুনলেন আমরা কি কি করতে পারি। আপনাদের যদি কারোর মনে হয় যে আপনাদের কারো সন্তানের এরকম কোনো বিহেভিয়ারাল চেঞ্জ আসছে বা কোনো কিছু হচ্ছে, আপনারা কিন্তু ডক্টর চক্রবর্তীর সঙ্গে কনসাল্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারটিতে। এরকমই আরো বিভিন্ন রোগের বিভিন্ন সমাধান নিয়ে আমরা ফিরে আসবো হাই ডক্টরে। আজকের মতন হাই ডক্টর এখন পর্যন্তই শেষ হচ্ছে। নমস্কার। নমস্কার।